শুভ সকাল, স্বাগত এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি রিহাত মাহমুদ। দর্শক, এই অনুষ্ঠানে আমরা দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রে প্রকাশিত সংবাদগুলো নিয়ে আলোচনা করে থাকি। চলুন জেনে নেই কি কি খবর প্রকাশিত হয়েছে আজকের পত্রিকাগুলোতে। দর্শক, শুরুতেই আমার হাতে রয়েছে দৈনিক সময়ের আলো। দৈনিক সময়ের আলো তারা একটি বিশেষ প্রতিবেদন তাদের প্রধান শিরোনাম করেছে, সেটি হলো দুশ্চিন্তা বাড়াচ্ছে এআই। কৃত্রিম বুদ্ধিমত্তা যে এআই, সে এআই কিন্তু মানুষের বিভিন্ন কাজে এবং মানুষের কাজকে সুবিধা করতে বা দৈনন্দিন জীবনকে সুবিধা বাড়ানোর জন্য ব্যবহার করা হয়, কিন্তু দেখা যাচ্ছে যে এই এআই এর কিন্তু বিরূপ প্রভাব ছড়িয়ে পড়তে শুরু করেছে সমাজে, এবং বাংলাদেশে কিন্তু বেশ কয়েকটি ঘটনা ঘটেছে, যার কারণে অনেকেই বা বিশেষজ্ঞরা নড়ে চড়ে বসতে শুরু করেছেন। সংবাদটিতে কি রয়েছে চলুন একটু আমরা দেখে নেই। প্রযুক্তির উৎকর্ষতায় দৈনন্দিন জীবনে সব ক্ষেত্রে বেড়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার। ভালো কাজের পাশাপাশি নেতিবাচক কাজে ব্যবহার বাড়ছে এ প্রযুক্তির। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি, অপতথ্য ও গুজব ছড়ানোর অন্যতম হাতিয়ার হয়ে উঠেছে এআই। প্রযুক্তির সহজলভ্যতায় ব্যবহারকারীদের হাতে হাতে পৌঁছে গেছে কৃত্রিম বুদ্ধিমত্তা। ফলে শুধু একটি স্মার্টফোন দিয়ে খুব নিখুঁতভাবে তৈরি করছে ফেক ছবি ও ভিডিও কন্টেন্ট। আর এসব ভুয়া ছবি ও কন্টেন্ট সহজেই বিশ্বাস করে সামাজিক মাধ্যমে লাইক, কমেন্ট ও শেয়ার করছে প্রযুক্তির সম্পর্কে কম জানা ব্যবহারকারীরা। ফলে সামাজিক মাধ্যমে বাড়ছে অস্থিরতা, দ্রুত ছড়িয়ে পড়ছে অপতথ্য বা ভুয়া তথ্য। এর মধ্য দিয়ে মানুষের বিশ্বাসের চির ধরতেও শুরু করেছে প্রযুক্তিবিদরা বলছেন। 2018 সালে জেনারেটিভ এআই ব্যবহার শুরু হলেও গত 6 মাসে এর ভয়াবহতা অনেক বেড়েছে। কারণ হিসেবে তারা বলছেন, প্রযুক্তির উন্নতির ফলে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বেড়েছে। ডিপফেক ভিডিও তৈরির সব টুলস হাতের নাগালে থাকায় এআই অপব্যবহারের বহুল অংশে বাড়ছে। এর জন্য যেমন ব্যবহারকারীরা দায়ী, তেমনই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকও অনেকটা দায়ী। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা হলো কম্পিউটার বিজ্ঞানের একটি শাখা, যেখানে মেশিন বা সফটওয়্যার মানুষের মতো চিন্তা, শেখা ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়। এই ডেটা বিশ্লেষণ, প্যাটার্নকে শনাক্তকরণের ভাষা, প্রক্রিয়াকরণ ও সমস্যা সমাধানের মতো কাজে ব্যবহৃত হয়। এর পাশে আরেকটি সংবাদ আমরা দেখছি, সেটি হলো পুলিশ সদস্যদের প্রতি ডক্টর ইউনূস নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। পুলিশ ও জনগণের মধ্যে যে দ্রুত সৃষ্টি হয়েছে তা কমিয়ে মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশ বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ 2025 উদ্বোধনকালে মঙ্গলবার প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান। এই সংবাদটি রয়েছে। এছাড়া যেটি দেখতে পাচ্ছি যে প্রবাসী ভোটারদের নিয়ে ইসির সেমিনার, রোডম্যাপ ঘোষণার দাবি বিএনপির। প্রক্সি ভোটের পদ্ধতি নিয়ে সতর্কতার পরামর্শ রাজনৈতিক দলগুলো আলোচনা করছে, এবং রোডম্যাপ নিয়ে কিন্তু নির্বাচন কমিশন বেশ কিছু অগ্রগতি হচ্ছে। এবং যারা প্রবাসী ভোটার, আগে কিন্তু আমরা দেখেছি যে প্রবাসীরা ভোটার দিতে পারতেন না, দেশে বাইরে থেকে ভোট দিতে পারতেন না, কিন্তু এই নতুন নির্বাচন কমিশন কিন্তু সেই একটি পদক্ষেপ নিয়েছে। এখন কি উপায়ে প্রবাসীরা ভোট দেবেন সেটি নিয়ে আলোচনা চলছে। প্রক্সি ভোটের একটি পদ্ধতির কথা বলা হয়েছে, কিন্তু প্রক্সি ভোটের ক্ষেত্রে বিভিন্ন জটিলতা তৈরি হতে পারে। তো সেই ব্যাপারটি উঠে এসেছে, এবং 3 পদ্ধতি নিয়ে মতামত নিল ইসি। বিএনপির মতামত নিয়েছে। রাজনৈতিক দলগুলোর সহায়তা ছাড়া উদ্যোগ নিষ্ফল হবে সিএসি। 13শ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোটদানের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। তবে কোন পদ্ধতিতে ভোট দিলে গ্রহণযোগ্য হবে তা নিয়ে নিবন্ধিত ও অনিবন্ধিত রাজনৈতিক দলসহ অংশীজনের সঙ্গে সংলাপের আয়োজন করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের বেসমেন্ট 2-এ প্রবাসীদের ভোটদান পদ্ধতি নিয়ে আয়োজিত জাতীয় সংলাপে অংশ নিয়ে অংশীজন ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা প্রবাসীদের ভোটাধিকার নিয়ে মতামত পোষণ করলেও ভোটাধিকার প্রয়োগের পদ্ধতি নিয়ে ভিন্ন মত পোষণ করেছে। এই সংবাদটি রয়েছে। এছাড়া প্রাথমিক নিয়োগের আমূল পরিবর্তন হচ্ছে। শীঘ্রই 8,000-এর মতো সহকারী শিক্ষক নিয়োগ পদ্ধতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অনুমোদন এলেই প্রাথমিক নতুন নিয়োগ
প্রক্রিয়া শুরু করে দেব। ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। উঠে যাচ্ছে 60 ভাগ নারী কোটা। প্রধান উপদেষ্টা জাপান সফরের প্রস্তুতি চলছে। অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির বিষয়ে মিলবে নির্দেশনা। প্রেস সচিবের যে এই কথা বলেছেন। দর্শক, এই ছিল দৈনিক সময়ের আলোর আজকের সংবাদ। আমরা একটু দৈনিক দেশ রূপান্তর আজ কি কি সংবাদ প্রকাশ করেছে তা দেখে নিতে চাই। দৈনিক দেশ রূপান্তরের প্রধান যে শিরোনামটি সেটি হচ্ছে মানবিক করিডোর নিয়ে শঙ্কা উদ্বেগ। এ বিষয়ে আলোচনা চায় বিএনপি। সার্বভৌমত্ব সংকটে পড়বে সিপিবি। ইস্যু স্পষ্ট করার দাবি জামায়াতের। বিশ্লেষক ও কূটনৈতিকদের উদ্বেগ। কক্সবাজার দিয়ে মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক সহায়তা পৌঁছে দিতে বাংলাদেশের কাছে করিডোর দেওয়ার অনুরোধ করেছিল জাতিসংঘ। অনুরোধে সাড়া দিয়ে জাতিসংঘের তত্ত্বাবধানে শর্ত সাপেক্ষে মিয়ানমারের বেসামরিক লোকজনের জন্য মানবিক করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সরকার এমন সিদ্ধান্তের সমালোচনায় মুখর রাজনৈতিক দলগুলো। প্রায় সব দলই মনে করছে এমন সিদ্ধান্ত নেওয়ার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা এবং ঐকমত্যের প্রয়োজন ছিল। এমন সিদ্ধান্ত দেশের সার্বভৌমত্ব নিরাপত্তার জন্য হুমকিও। অন্তর্বর্তী সরকারের এমন সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার নিয়েও প্রশ্ন তুলেছে কয়েকটি রাজনৈতিক দল। এই তথাকথিত মানবিক করিডোরের মধ্য দিয়ে বাংলাদেশ মিয়ানমারের অভ্যন্তরীণ রাজনীতিতে তিনটি দেশ যুক্তরাষ্ট্র, চীন ও ভারত জড়িয়ে গেল। এর পাশে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের আস্থা ফেরাতে পুলিশের প্রতি আহ্বান। পুলিশ ও জনগণের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে তা কমিয়ে এনে মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই সংবাদটি রয়েছে। এছাড়া বিএনপির সঙ্গে আওয়ামী লীগের তুলনা চলে না। বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল তিনি এই কথা বলেছেন। এছাড়া বেগম খালেদা জিয়ার জন্য প্রস্তুত হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। লন্ডনে চিকিৎসা শেষে তার দেশে ফেরার জন্য বিএনপির অনুরোধে এই প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। গতকাল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, খালেদা জিয়াকে লন্ডন থেকে দেশে ফেরিতে বিএনপির পক্ষ থেকে এয়ার অ্যাম্বুলেন্স ব্যবস্থা করার অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছিল। এছাড়া আরেকটি সংবাদ আমরা দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে আইএমএফের কিস্তি না দিলেও বাজেট হবে। অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বলেছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের সঙ্গে ঋণ কর্মসূচি বজায় রাখার বিষয়ে বাংলাদেশ কঠিন সিদ্ধান্ত নেবে। কঠিন সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি আইএমএফের হাতে নয়, বরং বাংলাদেশের হাতে। এতে আইএমএফের কিস্তি দিলে দেবে, না দিলে নিজেদের মতো করে বাজেট করবে সরকার। গতকাল মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। দর্শক, দৈনিক দেশ রূপান্তরে এই ছিল আজকের সংবাদ। আমরা একটু দেখে নিতে চাই দৈনিক নয়া দিগন্ত কী কী সংবাদ প্রকাশ করেছে আজ। দৈনিক নয়া দিগন্তে আমরা দেখতে পাচ্ছি শুরুতেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ছবি। তিনি হচ্ছে রাজারবাগে পুলিশ সপ্তাহ উপলক্ষে পুলিশ বাহিনীর সদস্যদের পদক পরিয়ে দিচ্ছেন, সেই ছবিটি রয়েছে। পুলিশ সপ্তাহের উদ্বোধনকালে প্রধান উপদেষ্টা 26শে জুনের মধ্যে নির্বাচন, পুলিশের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। পুলিশ ও জনগণের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছিল তা কমিয়ে এনে মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশ বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, স্বৈরাচার শাসনের অবৈধ আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনীর সদস্যরা জনরোষের শিকার হয়েছেন। পুলিশ জনগণের বন্ধু উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, পুলিশ বাহিনীকে সেই ভাবমূর্তি প্রতিষ্ঠা করতে হবে। গতকাল মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহের উদ্বোধনকালে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান। এর পাশে রয়েছে আইএমএফ কিস্তি না দিলে নিজেদের মতো বাজেট, অর্থ উপদেষ্টার কড়া বার্তা। যেখানে এক বিন্দুতে বাংলাদেশ জিম্বাবুয়ে, এটি হচ্ছে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের দ্বিতীয় টেস্টের নিয়ে একটি সংবাদ দৈনিক নয়া দিগন্ত করেছে। সেই সংবাদটি এখানে রয়েছে। ঠাকুরগাঁয়ে মত বিনিময় সভায় বক্তব্য রেখেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সেখানে বলেছেন, মানবিক করিডোর প্রসঙ্গে বিএনপি সরকারের
বিএনপি সরকারের একক সিদ্ধান্তে নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করেই মিয়ানমারে রাখাইনে মানবিক করিডোর দেওয়ার মতো স্পর্শকাতর বিষয়ে দিকে অগ্রসর হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তিনি। রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তন চায় জামায়াত। তাহের প্রতিশোধের রাজনীতি কখনো শান্তি বয়ে আনতে পারে না, ডক্টর শফিক। অস্তিত্বের হুমকি তৈরি হলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে পাকিস্তান। দর্শক, আপনারা জানেন যে ভারত এবং পাকিস্তানের মধ্যে কিন্তু দুই দেশের মধ্যে কিন্তু বেশ উত্তেজনা বিরাজ করছে এবং তারা কিন্তু দেখা যাচ্ছে যে পারমাণবিক বোমা ব্যবহারের পর্যন্ত হুমকি দিয়ে আসছে। দর্শক, গত দুদিনে কিন্তু বৃষ্টি হয়েছে এবং দেখা গেছে গত 2 দিনে বেশ বজ্রপাত হচ্ছে এবং বজ্রপাতে 30 জনের বেশি বা 30 জনের মতো মানুষ সারা দেশে মারা গেছেন এবং যারা মারা গেছেন তাদের বেশিরভাগই কৃষক, কৃষি কাজ করতে গিয়ে তারা বজ্রপাতে নিহত হয়েছেন। তো এই বিষয়ে আমরা একটু আলোচনা করতে চাই। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মোহাম্মদ আতিকুল হক। আতিকুল হক, আপনাকে স্বাগত এশিয়ান সংবাদ বিশ্লেষণে। ধন্যবাদ, আপনাকেও স্বাগত। আপনার কাছে শুরুতেই যে জিনিসটি জানতে চাইবো যে হঠাৎ দেখা যাচ্ছে যে গত 5-7 বছর ধরে দেখা যাচ্ছে যে বজ্রপাতে কিন্তু বাংলাদেশে অনেক মানুষ নিহত হচ্ছে। এমনও ঘটনা ঘটেছে একদিনে 40 জন বা 50 জনের মতো মৃত্যুর ঘটনা আমরা শুনেছি বিগত কয়েক বছরে। এই গত 2 দিনে আবার 30 জনের মৃত্যু হয়েছে প্রায়। তো এই হঠাৎ এই বজ্রপাতে এত মানুষের মৃত্যু হওয়ার কারণটা কি মনে করছেন আপনি? বিষয়টা এরকম ছিল যে বজ্রপাত যুগ যুগ ধরেই ছিল, কিন্তু ক্রমশ যখন এটা বেড়ে যাচ্ছিল তখন 2016 সনে সরকার এটাকে দুর্যোগ হিসেবে ঘোষণা করে বজ্রপাতটাকে। তখন থেকে কিছু কার্যক্রম গ্রহণ করা হচ্ছিল। আপনারা লক্ষ্য করবেন যারা মারা যাচ্ছে বা গড়ে 350 থেকে 400-র মধ্যে প্রতি বছর লোক বজ্রপাতে মারা যায়। এই সংখ্যাটা এমন ভাবে যারা মারা যাচ্ছে তাদের অধিকাংশ বলতে প্রায় 90% লোকই কৃষক, যারা খোলা মাঠে কাজ করে। যখন বজ্রপাত শুরু হয়, আমরা যারা ঘরে অবস্থান করি, ছাদের নিচে অবস্থান করি, তাদের তো শেল্টার নেওয়ার একটা জায়গা থাকে, তারা একটু সেফ জোনে থাকে। যখন মাঠে তারা কাজ করে তখন বজ্রপাত যেহেতু কোনো পূর্ব সতর্কতা ছাড়াই বজ্রপাত হয় বা মাঠটা এত বিস্তৃত মাঠ হয় যেখানে খুব বজ্রপাত শুরু হলে কৃষকরা খুব তাড়াতাড়ি কোথাও আশ্রয় নেওয়ার সুযোগ পায় না। আমরা দেখতে পাচ্ছি যে গত 2-3 দিনে যে মৃত্যুটা হয়েছে, একদিন 9 জন, একদিন 13 জন যে মৃত্যুটা হয়েছে, যার সংখ্যাটা সবাই প্রায় কৃষক বা কৃষি কাজে নিয়োজিত ছিল। আশেপাশে তাদের কোনো শেল্টার ছিল না বা বজ্রপাত নিরোধক কোনো দণ্ড ছিল না। গত কয়েক বছর আগে সরকার একটা পরিকল্পনা নিয়েছিল যে যে জায়গাগুলিতে মানুষ মারা যাচ্ছে, আপনারা দেখবেন যে বিস্তীর্ণ কৃষি ক্ষেত যেখানে আছে, অর্থাৎ হাওড় অঞ্চল, বেশিরভাগ লোক হাওড় অঞ্চলে মারা গিয়েছে। যাদের বিস্তীর্ণ অঞ্চল তখন কৃষিকাজ থাকে, ওখানে কোনো শেল্টার থাকে না, ঘর বাড়ি থাকে না, আশ্রয় নেওয়ার কোনো জায়গা থাকে না, কোনো ছাদ থাকে না। এই জন্য তারা ছিল যে কোনো একটা বজ্রপাত নিরোধক দণ্ড যদি স্থাপন করা যায় তাহলে ওই জায়গায় যদি যাওয়া যায় তাহলে তারা শেল্টার পাবে, অর্থাৎ ওইটার নিচে গেলে তারা কোনো ক্ষতিগ্রস্ত হবে না। হয়তো বৃষ্টিতে ভিজবে বা অন্য কিছু হবে, ঝড় বাদল পোহাবে, কিন্তু মারা যাওয়ার মতো আতিকুল হক, আপনার কাছে আমার একটি জানার বিষয় আছে যে এই মৃত্যু রোধের জন্য শেল্টার হাউস অথবা শেল্টার হাউস করার কোনো প্রকল্প নেওয়া উচিত কিনা। বাট আগে আমরা দেখতাম যে তালগাছ যেখানে থাকতো সেখানে হচ্ছে বিদ্যুৎ বিদ্যুৎ বজ্রপাতে মৃত্যুটা একটু কম হতো, বা সেই প্রকল্প হাতে নেওয়া যায় কিনা। নিরাপদ জোন ধরে, অর্থাৎ যে দণ্ডটা স্থাপন করা হবে তার চারপাশে 300 ফিট বৃত্ত যেটা আছে, বৃত্তের মধ্যে 300 ফিট বৃত্তের মধ্যে এটা নিরাপদ জোন, সেফ জোন থাকে। যদি আইইউটি সিস্টেমটা হয় তাহলে এটা অফিসে বসে, আমি যদি বলি উপজেলা নির্বাহী অফিসার বা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, তারা অফিসে বসে এটা মনিটর করতে পারেন যে ওই আইইউটি বা ডিভাইস যেটা আমরা স্থাপন করেছি বা লাইটিং অ্যারেস্টার যেটা স্থাপন করেছি, শেল্টার যেটা স্থাপন করেছি, ওইটা কার্যকর আছে কিনা। যদি কার্যকর না থাকে তাহলে মানুষকে আমরা যদি ডেকে নিয়ে যাই, ওইখানে যদি বজ্রপাত হয় তাহলে বিশাল সংখ্যক মানুষ আবার মারা যাবে, এই লায়াবিলিটি গভর্নমেন্টের গায়ে আসবে। কাজেই ওই আইইউটি বেসড যেটা বজ্র নিরোধক দণ্ড বা আমরা যেটাকে শেল্টার বলি, এটা যদি স্থাপন করা যায়
তাইলে মৃত্যু অনেকাংশে কমায় নিয়ে আসা সম্ভব বলে আমরা মনে করছি, বা আমাদের আবহাওয়া অধিদপ্তর অন্যান্য যারা এই সেক্টরে কাজ করছে আমাদেরকে এই ওপিনিয়নটাই তারা দিয়েছিল। আরেকটি যে জিনিসটি আপনার কাছে জানতে চাই সেটি হলো যে আহ, এই যে বজ্রপাতে মৃত্যু, তো এক্ষেত্রে মোবাইলের কোনো অ্যাপস বা কোনো কোনো মাধ্যমে যদি সতর্ক করা যেত যে কৃষকদের আজ এই সময়টায় বজ্রপাত হতে পারে বা এই ধরনের বৃষ্টি হতে পারে, তো এইভাবে কোনোভাবে তাদের সহযোগিতা করা যায় কিনা? কারণ আমরা এখন দেখতে পাচ্ছি যে হচ্ছে এআই এবং বিভিন্ন প্রযুক্তির কারণে কিন্তু অনেক ধরনের অ্যাপস চলে আসছে এবং অনেক ধরনের সেবা কৃষকদের দেয়া যাচ্ছে। তো এই ধরনের কোনো সেবা দেওয়ার বা সুযোগ আছে কিনা? দুঃখিত, আমাদের সঙ্গে মোহাম্মদ আতিকুল হকের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা একটু অন্যান্য পত্রিকায় কী কী সংবাদ প্রকাশিত হচ্ছে সেগুলো দেখে নেই। আমার হাতে এখন রয়েছে দৈনিক জনকণ্ঠ। দৈনিক জনকণ্ঠে প্রধান শিরোনাম সেটি হলো দ্বিতীয় বাংলাদেশ করতে চায় পুলিশ সপ্তাহের উদ্বোধনকালে প্রধান উপদেষ্টা। আসন্ন নির্বাচনে কেউ যেন পুলিশকে ব্যবহার করতে না পারে, বিশ্বের বুকে একটি শান্তিপূর্ণ সমৃদ্ধ দেশ হিসেবে মাথা তুলে দাঁড়াচ্ছে এবং আগামীতেও তা রাখবে। অশুভ চক্র আমাদের স্বপ্ন ও ঐক্য নষ্ট করার চেষ্টা করছে, এই সংবাদ রয়েছে। এর পাশে রয়েছে আইএমএফের সব শর্ত মেনে ঋণ নিতে চাই না, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সব শর্ত মেনে আমরা ঋণ নিতে চাই না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। তিনি জোর দিয়ে বলেন, আইএমএফ ও বিশ্বব্যাংকের ওপর আমরা নির্ভরশীল নই। এই সংবাদটি রয়েছে। এছাড়া আরও রোহিঙ্গাকে আশ্রয় দিতে জাতিসংঘের অনুরোধ, এই সংবাদটি রয়েছে। জেদ্দা পৌঁছেছে বিমানের প্রথম হজ ফ্লাইট। আরেকটি রয়েছে এলজিইডিতে দুদকের অভিযান, দেশের বিভিন্ন এলজিইডি অফিসে এই কিন্তু দুদক অভিযান চালিয়েছে গতকাল। এছাড়া সাতমানের শতকে বাংলাদেশ এগিয়ে। দর্শক জানেন যে আপনারা বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচ চলছে। প্রথম টেস্ট ম্যাচে বাংলাদেশ হেরেছে, দ্বিতীয় দিনে সাতমান ইসলামের সেঞ্চুরিতে বাংলাদেশ কিছুটা ভালো অবস্থানে রয়েছে, যদিও খুব দ্রুত বাংলাদেশ 5টি উইকেট হারিয়ে ফেলেছে। এজন্য বাংলাদেশ লিডটা কতটুকু পাবে তা নিয়ে কিন্তু একটু শঙ্কা রয়েছে। এই ছিল দৈনিক জনকণ্ঠের আজকের প্রথম পাতার সংবাদ। আমরা একটু দেখে নিতে চাই দৈনিক ইত্তেফাক আজ কি কি সংবাদ প্রকাশ করেছে। দৈনিক ইত্তেফাকের প্রধান যে শিরোনাম সেটি দেখতে পাচ্ছি, সব শর্ত মেনে আইএমএফ এর ঋণ নেওয়া হবে না, অর্থ উপদেষ্টা কিস্তি দিলে দেবে, না দিলে নিজেদের মতো করেই বাজেট করব, এই সংবাদ রয়েছে। এর পাশে আমরা যুদ্ধ অবস্থায় আছি, অশুভ চক্র আমাদের স্বপ্ন ও ঐক্য ভেঙে দিতে চেষ্টা করছে, পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এই কথা বলেছেন। তথাকথিত মানবিক করিডোর নিয়ে জাতিসংঘ বা অন্য কোনো সংস্থার সঙ্গে সরকারের এখনও আলোচনা হয়নি, প্রেস সচিব বলেছেন। মানবিক করিডোর নিয়ে জাতিসংঘ বা অন্য কোনো সংস্থার সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম। এছাড়া যেটা দেখতে পাচ্ছি, হামলার জবাব দিতে সশস্ত্র বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিলেন মোদি, সিন্ধুর পানি চুক্তি নিয়ে আন্তর্জাতিক আদালতে যাচ্ছে ইসলামাবাদ, কাশ্মীরে হামলার পাল্টা জবাব দিতে সশস্ত্র বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলমান পরিস্থিতি নিয়ে গতকাল দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উচ্চ পর্যায়ের একটি বৈঠক করেছেন। বৈঠকে তিনি জবাবের ধরন, লক্ষ্যবস্তু ও সময় সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি এই তথ্য জানিয়েছে। এই ছিল দৈনিক ইত্তেফাকের আজকের সংবাদ। দর্শক, আজকে আমরা বেশিরভাগ সংবাদপত্রে যে প্রধান শিরোনামটি পেয়েছি সেটি হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গতকাল পুলিশ সপ্তাহের উদ্বোধন করেছেন এবং তিনি পুলিশকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন এবং অর্থ উপদেষ্টা একটি কড়া কথা বলেছেন এবং একটি বড় একটা মেসেজ দিয়েছেন, সেটি হচ্ছে আইএমএফ এর ঋণ সম্পর্কে। আইএমএফ এর সব শর্ত মেনে ঋণ নেবে না বাংলাদেশ, এর প্রয়োজনে আইএমএফ ঋণ দেবে, না হলে নিজের মতো করে সরকার বাজেট, যে আসন্ন বাজেট সেটি ঘোষণা করবে, এই সংক্রান্ত একটি সংবাদ রয়েছে। এবং এছাড়াও পাকিস্তান এবং ভারতের সীমান্তে যে উত্তেজনা বইছে পহেলগাম সন্ত্রাসী হামলার পর থেকে, সেই সংবাদও সকল পত্রিকার প্রথম পাতায় বেশ বড় করে এবং গুরুত্ব পেয়েছে।
দর্শক, এশিয়ান সংবাদ বিশ্লেষণ আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও একই সময়ে দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এশিয়ান টেলিভিশনের সঙ্গে থাকুন।